আমরা অন্যদের গর্ব করি, কিন্তু নিজেদের নিয়ে গর্ব করি না। এটা আমাদের মাইনাস পয়েন্ট। এবং সেই জন্য বলবো, নিজেরা নিজেদের নিয়ে গর্ব করুন, ভালো কাজ করুন, আর মানুষের পাশে দাঁড়ান। আরে কিছু লোক তো আছেই যাদের কাজ থাকে না, অকাজ। তারা কুৎসা করে, অপপ্রচার করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কিন্তু 5 জনের কথা ভেবে 95 জনকে ভুল বোঝা উচিত নয়। আজকালকার যুগ স্বাধীন যুগ, গণতান্ত্রিক অধিকার তো সকলের আছে। যে যার মতো বলে। আমি কম গালাগালি খাই সারাদিন, ভূতের মতো খেটেও বেড়াই, গালাগালিও সবচেয়ে বেশি খাই। আমি কি অসম্মানিত হই না? যথেষ্ট হই। কিন্তু আমি মনে করি ক্ষমাই পরম ধর্ম, ক্ষমা করে দেওয়া উচিত আমাদের। কিসের ক্ষমা, কিসের পরম ধর্ম? কি করে বেড়াচ্ছেন আপনি? কত ভয়ঙ্কর আইন পাস করেছেন আইন সভায়, আপনারা ভাবতে পারবেন না। যেটুকু কোম্পানি এবং ইন্ডাস্ট্রি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তারা মোটামুটি ব্যাগ এবং ট্রলি ব্যাগ গোছাতে লেগেছে। অলরেডি গুছিয়ে পালিয়েও গেছে, তারা আরো গোছাতে লেগেছে যে এই রাজ্যে আর থাকার নেই। হাইকোর্টে দ্বারস্থ হয়েছে কোম্পানি এবং ইন্ডাস্ট্রি গুলো, বলছেন যে রাজ্যের যদি এই পরিস্থিতি জানতাম তাহলে আমরা রাজ্যে ব্যবসা করতাম না, আমরা আসতামই না এই রাজ্যে। এই পশ্চিমবঙ্গ সরকার এমন আইন বিধানসভায় পাস করিয়েছেন যে আইন হচ্ছে আনকনস্টিটিউশনাল, আল্ট্রা ভাইরাস, মানে বিয়ন্ড দ্য পাওয়ার। ওনার পাওয়ার নেই এরকম আইন পাস করার। মানে আমরা তো বিপদে পড়ে গেছি। কোম্পানিগুলি বলছেন, যেখানে বলছেন যে ইমিডিয়েটলি এই আইনকে নাল অ্যান্ড ভয়েড ঘোষিত করতেই হবে, সমস্ত ধারাকে নাল অ্যান্ড ভয়েড ঘোষিত করতে হবে, না হলে আমরা তো লুটে যাব। এই রাজ্যে এসে লুটে যাবার জন্য তো আসিনি, চাকরি দিতে এসেছিলাম। অর্থাৎ চাকরি দাতারা আজকে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। বাংলার মিডিয়াতে দেখতে পাবেন না, কিন্তু বাইরের মিডিয়ারা অলরেডি হেডলাইন দিতে লেগেছে যে মমতা গভর্নমেন্টস ওয়ার এগেইনস্ট প্রাইভেট ইন্ডাস্ট্রি। যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন তো নিজেকে চেয়ারে টিকিয়ে রাখার জন্য এবং লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্পকে আরো বেশি বাড়াবা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি প্রাইভেট কোম্পানি ইন্ডাস্ট্রিকে বলছেন টাটা, তোমরা কাটো, কারণ আমাকে তো চেয়ারে টিকতে হবে, তাই আমাকে লক্ষ্মী ভান্ডার দিতে হবে। অর্থাৎ আপনার বাড়ির ছেলে যে সে সমস্ত কোম্পানিতে চাকরি করে 11,000, 15,000, 18,000 মাইনে পেত, তাদের চাকরি থেকে বাতিল করিয়ে মমতা ব্যানার্জি বলছেন বাড়িতে মা বোনকে 500 তো দিচ্ছি, আর কি চাই। আইন পাস করিয়েছেন যে আইনটির নাম হচ্ছে দ্য রিভোকেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিমস অ্যান্ড অব্লিগেশনস ইন দ্য নেচার অফ গ্রান্টস অ্যান্ড ইনসেন্টিভস বিল 2025। বিলের মধ্যে কি রয়েছে? বিলের মধ্যে রয়েছে যে গত 1993 অর্থাৎ 1993 সাল থেকে যে সমস্ত কর মুক্তি, ছাড়, অনুদান, ভর্তুকি ইত্যাদি শিল্প এবং ব্যবসায়ীদের দেওয়া হয়েছিল তা সম্পূর্ণরূপে বাতিল করা হবে। সহজ ভাষায়, যে সমস্ত সুযোগ সুবিধা সরকারের দিক থেকে পেয়ে ইন্ডাস্ট্রি এবং প্রাইভেট কোম্পানিগুলি আমাদের রাজ্যে এসেছিল, তাদের সমস্ত সুযোগ সুবিধা বাতিল করে দেওয়া হচ্ছে। বলছেন কোনো ছাড় না, কোনো কর মুক্তি না, কোনো ফেসিলিটিস না, কারণ আমরা এবার ভেবে নিয়েছি, অর্থাৎ সরকারের দিক থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে আমরা এই সমস্ত টাকা গরিব, বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষের কল্যাণের কাজে লাগাবো। কি কল্যাণ করছেন আপনি? কি কল্যাণ করছেন? এতদিন যখন কল্যাণ করতে পারেননি বঞ্চিত এবং গরিবদের, আরো পারবেন না। এই যে মণ্ডপে মণ্ডপে পুজোর সিজন চলছে, আমি বাস্তব কথা আপনাদেরকে বলছি, কেন গালাগাল খাবেন না মমতা ব্যানার্জি? বাস্তব কথা আপনাদেরকে বলছি, 1,10,000 টাকা করে যে দিচ্ছেন, 12 বাড়ি পুজো যেগুলিকে বলা হয়, বাড়ির পুজো যেগুলিকে বলা হয়, সেখানে ঢাকওয়ালাদের নাম নথিভুক্ত করে আপলোড করে দিয়ে টাকা তারা গুনছে। কেন এত টাকা নয় ছয় হবে? আর যদি টাকা দিতেই হয় সরকারকে, তো প্রত্যেকটা মণ্ডপে দিন না 20,000, 10,000 করে দিচ্ছেন। কিন্তু এই প্রাইভেট কোম্পানি যারা বলছেন যে আর পারবো না কাজ করতে, তারা কেন চলে যাচ্ছে? কেন এই পরিস্থিতির মুখে দাঁড়িয়েছেন? কেন দাঁড় করিয়েছেন? যেখানে ভারতের অর্থনীতি ভালো জায়গায় যাচ্ছে, যেখানে জিএসটি কমছে, তার মানে অর্থনৈতিক কন্ডিশন আমাদের ভালো হচ্ছে, সেখানে আমরা রাজ্যবাসী হয়ে কেন ভুক্তভোগী হব? বিষয়টা আরো ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিই যে আগের মতো ব্যবসা বাণিজ্যের দেওয়া আর্থিক সুবিধা বন্ধ করে রাজ্য সরকার এবার গরিব মানুষের জন্য টাকা দেবেন, 500 টাকা লক্ষ্মী ভান্ডারে দেবেন। আবার বলছেন কি রেট্রোস্পেক্টিভলি বাতিল করা হবে।
অর্থাৎ মানে মাথায় হাত পড়ে গেছে কোম্পানিদের। বলছেন যে কারণেই রাজ্যে আসা, তারা যদি ট্যাক্সের যে বিষয়গুলি ছাড় পেতাম সেটা যদি রেট্রোস্পেক্টিভলি বাতিল করা হয় তাহলে তো টাকা দিতে হবে। আপনি চাকরি দেওয়ার নাম করে সেই বঞ্চিত চাকরি প্রার্থীদের তো চাকরি খেয়েছেন, আবার যারা অযোগ্য তাদেরও টাকা খেয়েছেন। যাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার কথা তাদেরকে নেওয়ার মতো ক্ষমতা বা সাহস কোনোটাই আপনার হচ্ছে না। এই প্রাইভেট কোম্পানিদেরকে বিপদে ফেলছেন, যেখানে এটাও বলা হচ্ছে যে কোম্পানিরা দাবি করছেন যে আর কোনো চুক্তি বা প্রতিশ্রুতি কোম্পানি আর করতে পারবে না, কোম্পানি আর দাবি করতেই পারবে না রাজ্য সরকারের কাছে। এই আইনের ধারাতে তো এমনও আছে যে অতিরিক্ত বিতরণ যে কোম্পানিগুলো আগে পেয়েছে সে সব অর্থ রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হবে, রাজ্য সরকার ফিরিয়ে নিতে পারে। কোথায় যাবে এই কোম্পানি, কি করবে এবার এরা? সেই কারণে কোম্পানিগুলি মাথায় হাত দিয়ে এবার দ্বারস্থ হয়েছেন হাইকোর্টে। বলছেন যে 1993 সাল থেকে শিল্পনীতির অধীনে যে সমস্ত সুযোগ সুবিধা পেতাম, অর্থাৎ জমির ওপর ভর্তুকি, ট্যাক্স রিফান্ড, বিদ্যুতে ছাড়, সুদ ফেরত, আরো অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা পেতাম সেগুলি সমস্ত রাজ্য সরকার বাতিল করে দিচ্ছে। যার জন্য বড় বড় কোম্পানির মধ্যে রয়েছেন আল্ট্রাটেক সিমেন্ট, ভাবুন, ইলেকট্রো স্টিল কাস্টিং, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, নুভোকো, ভিস্টাস, ডালমিয়া সিমেন্ট, যারা একটি পিটিশন ফাইল করেছেন হাইকোর্টে। বলছেন যে এমন এমন কাজ করছে এই রাজ্য সরকার, যে কোম্পানিগুলি অভিযোগ করছেন যে এই আইন ঘোষণার পর, এই আইন বিধানসভায় পাশ করানোর পর লাভজনক ভাবে কাজ করতে পারবো না আমরা, এই রাজ্যে লাভজনক ভাবে কাজ করার কোনো জায়গাই নেই, পারবো না আমরা কাজ করতে। যেখানে স্পেসিফিক ভাবে ইলেকট্রো স্টিল কাস্টিং দাবি করেছেন যে এই আইনটি আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক, এবং বলছেন যে ধারাগুলি এই আইনের মধ্যে রয়েছে সেটাকে ইমিডিয়েটলি নাল অ্যান্ড ভয়েড ঘোষিত করে দিন। এটা নেওয়াই যাবে না। সমস্ত কিছুর পর আপনাদেরকে আরো একটু ডিটেলস বলে দিই যে কোম্পানিদের মাথায় কেন হাত পড়ে গেছে। দীর্ঘমেয়াদে শিল্প বিনিয়োগ এবং পরিকল্পনার ভিত্তিতে যে সমস্ত কোম্পানিগুলি এই সমস্ত সরকারের ছাড়ের ওপর নির্ভর করে আমাদের রাজ্যে যে এসেছিলেন, সেই ছাড়ের ওপর হঠাৎ করে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া, যার জন্য এই সমস্ত কোম্পানি ভয়ঙ্কর আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে। আর সেই আর্থিক ক্ষতির মুখ থেকে বাঁচার জন্যই দ্বারস্থ হয়েছেন। বলছেন ক্যাশ ফ্লো আমাদের বিরাট ঘাটতি হবে, ঋণ প্রতিশোধ আমরা কি করে করব, ঋণ পরিশোধ করতে পারবো না। বলছেন ভবিষ্যতে সম্প্রসারণ সম্ভবই না, বিরাট ক্ষতি হতে চলেছে এই রাজ্য সরকারের এই আইনের জন্য। এবার আপনারা বলুন তো কেন গাল দেবো না? কারণ যেভাবে এই কোম্পানিগুলিকে ঝটকা দিল রাজ্য সরকার, আর কোনো কোম্পানি আসবে? আর কোনো বাইরের কোম্পানি যখন চাইবে নিজেদের প্লান্ট বিস্তার করতে, তখন পশ্চিমবঙ্গের নাম এলে বলবেন আগে পশ্চিমবঙ্গের নামটা সরাও, অন্যান্য রাজ্যের কথা বলো। পশ্চিমবঙ্গ সরকার তো ভয়ঙ্কর কাজ করেছেন। তাহলে আপনার লক্ষ্মী ভান্ডার, আপনার মণ্ডপে টাকা, ঐক্যশ্রী, রূপশ্রী, আইফোন, আইপ্যাড থেকে মানে কি, আমি তো পাগল হয়ে যাচ্ছি, আমি বলতে পারি, সাইকেল, কি করছেন আপনি? এবার আরো একটু ডিটেলস আপনাদেরকে তথ্য দিয়ে জানিয়ে দিই। 1 এপ্রিল 2011 সাল থেকে 31 মার্চ 2025 সাল পর্যন্ত আমাদের রাজ্য থেকে 6688 কোম্পানি অলরেডি চলে গেছে। মমতা ব্যানার্জি এখনো বলবেন যে ষড়যন্ত্র করে, গালাগাল দেয়, বিরাট প্ল্যানিং করছে, এদের খেদে কাজ নেই। ভুল কথা বলছি, কেটে দিন তো। আরো তথ্য প্রমাণ দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই যে ভাবতে পারবেন না, রিলায়েন্স পাওয়ার যারা মেগা প্রজেক্ট করতে চেয়েছিল আমাদের রাজ্যে, সেই কাজ এমন ভাবে আমাদের রাজ্যে আটকে রয়েছে যে তারা তাদের প্রজেক্ট এখন ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশে শুরু করে দিয়েছে, তারা সেখানে চলে গেছে। আচ্ছা, কগনিজেন্ট এবং IBM এর মতো কোম্পানি যেগুলি এখন আমাদের রাজ্যে আর বিস্তার করছে না, তারা অন্য রাজ্যে নিজেদেরকে বিস্তার করছে। সব থেকে বড় কথা হচ্ছে এই যে ইলেকট্রো স্টিল কাস্টিং কোম্পানি, যিনি হাইকোর্টে গেছেন, সেই কোম্পানি এখন আমাদের রাজ্যের থাকা বড় বড় প্লান্ট গুলিকে শিফট করে ফেলেছেন ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। আচ্ছা, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড নেই আর, বলছেন এত ক্ষতি হয়েছে, ওখানে যাওয়ার চান্স নেই, আমরা চললাম, টাটা বাই বাই। আল্ট্রাটেক সিমেন্ট নিজেদের বিস্তার থামিয়ে দিয়ে এখন ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়ে চলে গেছে। ডালমিয়া সিমেন্টের কথা যেটা বলছিলাম, তারা নিজেদের প্লান্ট অপারেশনকে থামিয়ে দিয়ে এখন উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের দিকে বিস্তার করা শুরু করেছেন, সেদিকে শিফট করা শুরু করেছেন। জুট যেগুলি হুগলি এবং নদিয়ার দিকে ছিল, সেগুলি এখন নিজেদেরকে আসাম এবং বাংলাদেশে বলছেন বেটার,
বাংলাদেশ চলে যাওয়া বেটার, মানে এই রাজ্য সরকারের কাছে থাকার থেকে তো অনেক বেটার। আসাম চলে গেছেন। উইপ্রো, ইনফোসিসের মতো কোম্পানিরা বলছেন আমাদের বড় ক্যাম্পাস প্রজেক্ট করার কথা ছিল কলকাতায়, সেই মানে বড় প্রজেক্ট যেটা ক্যাম্পাসের করার, মানে বড় প্রজেক্ট ছিল একটা বড় ক্যাম্পাস করার, তো বলছেন সেটা তো থেমেই গেছে, তার গতি তো এগোচ্ছেই না। সেই কারণে এখন পুনে, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরে তারা বড় বড় ক্যাম্পাস খুলে নিয়েছে। এবার বলুন যে মমতা ব্যানার্জিকে গাল দেবো না ভালোবাসবো না সমালোচনা করবো নাকি পুজো করবো, আমি তো বুঝে উঠতে পারছি না। আমি কি করব? আমি সিম্পল সা ব্যাপার বুঝতে পারছি না। যেখানে 2014 সালের আগে ইনকাম ট্যাক্সে মাত্র 2 লক্ষ টাকা ছাড় ছিল, সেটা 2025 সালে দাঁড়িয়ে 12 লক্ষ টাকা অব্দি ট্যাক্সে ছাড় পেয়েছি। এটা বিরাট কিছু উপকার। এটা কি মানে গভর্নমেন্ট মেহেরবান? তা নয়। যেহেতু আমাদের অর্থনৈতিক কন্ডিশন ভালোর দিকে যাচ্ছে সেই কারণে গভর্নমেন্ট ছাড় দিতে পারছেন, যদি না যেত তাহলে দিতে পারতেন না। এটা স্বাভাবিক। আরো একটু ডিটেলসে ভেঙে দিই। আমি জানি না এই তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতারা কি মূর্খের মতো কথা বলছেন যে জিএসটি আগেও ছিল, তখনও নতুন এনেছে, এবার নতুন এনেছে, দাম বেড়েছে। ভাই লজিক্যাল কথা বলুন। যাদের কাছে বিল আছে তারা বিল বার করুন। 2014 সালের আগে একটি শার্টের দাম যদি 1000 টাকা হতো, তাহলে 2014 সালের আগে ভ্যাট ফ্যাট মিলিয়ে পড়তো 117 টাকা গভর্নমেন্ট ট্যাক্স নিতেন, তাহলে শার্টের দাম হতো 1117 টাকা। যখন 2017 সালে জিএসটি আসে তখন সেই দামটি কমানো হয় এবং কি করা হয় যে গভর্নমেন্ট 50 টাকা ট্যাক্স নেয়, মানে 1117 শার্টের দাম পড়ে 1050 টাকা। এবার নতুন রিফর্ম এসছে জিএসটি তে, যেখানে বলছেন যে আমরা আরো কমাতে পারবো, অর্থাৎ এবার সেই শার্টে 37 টাকা 37 টাকা ট্যাক্স গভর্নমেন্ট নেবে, অর্থাৎ সেই 1117 ট্যাক্স শার্টের দাম এখন 2025 সালে পড়বে 1037 টাকা। এটা কিভাবে সম্ভব? এটা এই কারণেই সম্ভব কারণ আমাদের অর্থনৈতিক কন্ডিশন ঠিক হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। ইনফ্যাক্ট আমাদের জিডিপি রিপোর্টও খুব ভালো এসেছে, সেই কারণে গভর্নমেন্ট কমাতে পেরেছে। নাহলে গভর্নমেন্ট তো এটা পর্যন্ত বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি আমাদের রেজাল্ট ভালো না আসতো, যদি আমাদের অর্থনীতি মজবুত না হতো, তাহলে আমার এটা করা সম্ভবই ছিল না। নর্মাল যেমন চলছিল সেরকমই চলতো। ইনফ্যাক্ট ট্যাক্স বাড়াতে হলে বাড়াতে হতো, কারণ চালাতে তো হবে দেশকে তো চালাতে হবে। এটাকে বলা হয় ভিশন। যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখালেন যে ভিশন আছে, আমাদের অর্থনৈতিক কন্ডিশন ভালো হচ্ছে বলে আমি দাম কমাতে পারছি। আরো যদি ভালো রিপোর্ট হয় তাহলে আরো দাম কমবে, কমাতে সমস্যা নেই, আরো রিপোর্ট যদি ভালো হয়। আর আমাদের রাজ্য সরকার কি লক্ষ্মী ভান্ডার তো ছাড়ুন, আমি যদি পুজোর কথাই বলি, তো অর্থনীতি এইভাবে চলে। 85,000 টাকা দেবো, তাহলে এবার 90 করে দিই, তারপর বলছেন 1 লাখ, আচ্ছা 1,10,000, খুশি তো? এইভাবে অর্থনীতি চলে? এইভাবে আপনি রাজ্য চালাবেন? ইন্ডাস্ট্রি কোম্পানিকে তাড়িয়ে লক্ষ্মী ভান্ডার দিয়ে আপনি মানুষের উপকার করবেন? এ কেমন উপকার, এ কেমন হেল্প? আমি ইরিটেট, আমার ভাষা নেই বলার। আমি খুব সহজ ভাষায় বুঝতে পারছি যে বাড়ির ছেলে 10,000 টাকার চাকরি হয়তো পেতো এই প্রাইভেট কোম্পানির জন্য, আই রিপিট, প্রাইভেট কোম্পানির জন্য 10,000-এর চাকরি পেত, সেই বাড়ির ছেলেকে বলছেন দরকার কি, করতে হবে না, মাকে তো 500 টাকা দিচ্ছি, বোনকে তো 500 টাকা দিচ্ছি, বউকে তো 500 টাকা দিচ্ছি, 1,500-এর সংসার চালাও না বাবা। এটাই হচ্ছে সরকারের নীতি, তৃণমূল কংগ্রেসের আইডিওলজি, যে টাকা দাও খামোখায়, রাজ্য চুলোয় যাক, ফেভিকল আটকে আছে না সিটে, মানে রাজ্য যাক, সিট ছাড়ার নেই, সিটে আমাকে বসতে হবে, কারণ আমি সরকার পক্ষ, বিরোধিতার নিজেকে আমি দেখতে পারবো না এবং চাইও না। বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান। আমি তো এখানেই এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।